আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের বাংলা দ্বিতীয় পত্র ক্লাস। বাংলা দ্বিতীয় পত্র ক্লাস একেবারেই সহজ, কারণ হচ্ছে এটা নিজে থেকে লেখার কিছু নেই। যা আমাদের বইতে থাকবে সেটাই মুখস্থ করতে হয়। তোমরা এটা জানো, জানো বিধায়ী পড়াটা না ফেলে রেখে মুখস্থ করে ফেলবে। আজকে আমি তোমাদের যেটা সিলেবাস আছে আমাদের, আমি সেটা তোমাদেরকে বোর্ডে লিখে দিই। যাদের কাছে সিলেবাসটা এখন পৌঁছে গেছে, তোমাদের চার্জার পোর্টাল চেক করে দেখো তোমাদের আছে। তারপর আমি তোমাদেরকে বোর্ডে লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, তোমরা লিখে নাও। আমাদের প্রথমে যেটা আছে ব্যাকরণ অংশে, সেখানে দেখো তোমরা ব্যাকরণ অংশে যেটা আছে, আমরা প্রথমে হচ্ছে বচন। ব্যাকরণের অংশে আমরা যেগুলো পড়ব, প্রথম অবস্থায় তোমাদের বচন, বচন কাকে বলে, কত প্রকার ও কি কি, উদাহরণ সহ বচনটা তোমরা আগেও পড়েছো, ক্লাসে পড়েছো। বচনটা কিন্তু একেবারেই নতুন বিষয় না। আর আমাদের এই জিনিসটা খেয়াল রাখবে, যখন কোনো ডেফিনেশন মানে সংজ্ঞা করা হয়, তখন তার সঙ্গে কিন্তু একটা উদাহরণ অবশ্যই তোমাকে দিতে হবে। তারপরে যে অংশটা আছে সেটা হচ্ছে আমরা যেটা পড়ব, এক বচনের দুটি নিয়ম। এক বচনের দুটি নিয়ম। তোমরা গ নম্বরে দেখো, বহুবচন গঠনে 5টি নিয়ম তোমরা লিখবে। আর লিখবে মানে কি, তোমরা আগে শিখে নিবে, শিখে বহুবচনের 5টা নিয়মই যে তোমাকে পরীক্ষায় আসবে তা না। আমরা শিখবো 5টা নিয়ম, যেটা বইয়ে আছে সেটা আমরা শিখবো। উদাহরণ সহ লিখবে। তারপরে দেখো, আমরা তো এটা করেছি। এখানে আমাদের অনুশীলনী আছে। অনুশীলনীটা আমরা যেটা বইয়ে আছে, আমি সিলেবাসটা লিখে দিচ্ছি। অনুশীলনী তো আমরা পড়বই, তারপর আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। অনুশীলনীর পৃষ্ঠা 101-এ আমরা যেটা করব সেটা 2 নাম্বারটা আমরা করব। আচ্ছা, তারপরে আছে আমাদের 2 নম্বরে বাক্য সংকোচন, বাক্য সংকোচন। 3 নম্বরে আছে বাগধারা, আচ্ছা বাগধারা, বাক্য সংকোচন এবং বাগধারা, এগুলো কিন্তু কিছু মানে সব না, যেটা যেটা শিখতে হবে, শিখবে তোমরা, সেটা কিন্তু আমি পরবর্তীতে মানে যখন আমরা এই সিলেবাসটা করতে থাকবো তখন আমি কিন্তু তোমাদেরকে বোর্ডে লিখে দেব। তারপরে আমাদের আছে ভাগ সম্প্রসারণ। ভাগ সম্প্রসারণ তোমরা জানো, যে কোনো একটা বিষয় থাকে। আমাদের এবারের বিষয়টা হচ্ছে প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন থাকলেই মানুষ হয় না। তারপরে যথারীতি আমরা অনুবাদ করি, 10টা অনুবাদ, এক লাইনের 10টা অনুবাদ তোমরা আনসিন আমাদের এটা থাকে, তোমরা জানো বিষয়টা। তারপরে আমাদের রয়েছে চিঠি এবং রচনা। চিঠি এবং রচনা আমরা সিলেবাসে যখন শেষ করতে থাকবো শেষ অংশে গিয়ে সেটা আলোচনা করব। আজকে আমরা বচনটা পড়ি, তাই না? এখন তোমরা এটা যতটুকু লিখেছো
লিখে নিয়েছো, তোমরা লিখে নাও, আমি বোর্ডটা মুছে দিচ্ছি। খুব সহজ করে যদি আমি তোমাদেরকে বলি বচন সম্পর্কে, তাহলে হচ্ছে বচন হচ্ছে সংখ্যার একটা ধারণা। একটা সংখ্যা, আমি যখন কোনো কিছু বলবো, নির্দিষ্ট একটা সংখ্যা বলবো, যখন একটাকে বোঝাবো সেটাও একটা সংখ্যাকে দিয়ে বোঝাবো, যখন বহু কিছুকে বোঝাবো সেটারও কিন্তু একটা সংখ্যার ধারণা দেওয়া হয়। এই সংখ্যার ধারণাটাকেই আমরা কিন্তু বচন বলি। ব্যাকরণে এটা হচ্ছে, বচন হচ্ছে একটা পরিভাষা। এখানে বিশেষ্য ও সর্বনাম বচন ভেদে হয়। আমাদের ব্যাকরণের এই বচনকে আমরা দুই ভাগে ভাগ করেছি, এক বচন এবং বহু বচন। এক বচন হচ্ছে সুনির্দিষ্ট একটি সংখ্যাকে বোঝাচ্ছে, আর যখন বহু সংখ্যা চলে আসছে তখন সেটাকে বহু বচন বলছি আমরা। আমাদের বইয়ে যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটাই কিন্তু তুমি মুখস্থ করে ফেলবে। বচন কাকে বলে, আমি প্রশ্নটা লিখে দিচ্ছি, উত্তরটাও লিখে দিচ্ছি, তোমরা এটা লিখে নাও। আর পৃষ্ঠাটা যদি তোমাদের কাছে যদি বই থাকে, তোমরা বইটা খুলে 98 পৃষ্ঠা, 98 পৃষ্ঠা তোমরা বচন যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে 98 পৃষ্ঠাতে বচনের পুরো ডিটেলসে দেয়া আছে। আমি এখন বোর্ডে তোমাদেরকে আমাদের যে প্রশ্নটা রয়েছে, বচন কাকে বলে, বচন কত প্রকার ও কি কি, সংজ্ঞা সহ উদাহরণ, আমি সেটা তোমাদেরকে বোর্ডে লিখে দিচ্ছি, এবং যে সংজ্ঞাটা তুমি লিখবে বচন কাকে বলে সেটা লিখেছি, এবং সেটা তোমরা চেষ্টা করবে এক্স্যাক্টলি সেটা লেখার। আর কখনোই তোমরা ব্যাকরণের ক্ষেত্রে কিন্তু ভেবো না যে আমি নিজের মতো করে নিজের ভাষায় লিখে নিব। এটা তোমরা এখন বড় হয়েছো, এই জিনিসটা কিন্তু তোমরা সবাই জানো। আচ্ছা, বচন কাকে বলে? উদাহরণ সহ লিখবে, প্রত্যেকটা বচনের ক্ষেত্রে তোমরা কিন্তু উদাহরণ সহ লিখবে। আমি বইয়ে যেটুকু আছে সেটা তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। বচন বাংলা ব্যাকরণের পরিভাষা। ব্যাকরণের বচন শব্দের অর্থ সংখ্যার ধারণা। বিশ্বের কতিপয় ভাষায় একবচন, বহুবচন ও দ্বিবচন দেখা যায়। আমরা কিন্তু দ্বিবচনের ব্যবহারটা কখনোই করি না। আমরা কিন্তু ব্যাকরণে যখন বচনের কথা আসে তখন কিন্তু শুধুমাত্র একবচন এবং বহুবচনে জানি এবং এইটারই ব্যবহার করে থাকি। কিন্তু আমাদের বাংলা ভাষায় একবচন ও বহুবচন ছাড়া কোনো বচন নেই, শুধু বিশেষ্য ও সর্বনামের বচন ভেদে হয়। এখন সংজ্ঞা যেটা দিব, এখানে তোমাদের বইয়ে কিন্তু একটি মাত্র সংজ্ঞার কথাই বলা আছে এবং সেই সংজ্ঞাটাই কিন্তু তোমরা লিখবে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ গ্রন্থে উল্লেখ করেছেন, যাহার দ্বারা পদার্থের সংখ্যার বিষয়ে আমাদের বোধ জন্মে তাহাকে বচন বলে। আমি যখন সংজ্ঞাটা লিখবো সেই ক্ষেত্রে কিন্তু বইয়ের নাম উল্লেখ করার প্রয়োজন নেই। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় লিখেছেন বা বচন সম্পর্কে বলেছেন, এটা লিখে তুমি কিন্তু পুরো ডেফিনেশন বা সংজ্ঞাটি সরাসরি লিখতে পারো। বচনের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেই যে বৈশিষ্ট্য দিয়ে আমরা বচনকে চিনতে পারি বা বুঝতে পারি। কেবল বিশেষ্য ও সর্বনাম পদের বচন ভেদ হয়, কখনো বিশেষণ পদের বচন ভেদ হয় না। বিশেষণবাচক শব্দ বাক্যে বিশেষ্য পদ হিসেবে ব্যবহৃত হলে কেবল তাহাই তার বচন ভেদ হয়। বাংলা ভাষায় বচন দুই প্রকার। সাধারণ ব্যক্তিবাচক বিশেষ্যের বহুবচন হয় না,
তবে বিশেষ অর্থে তা ব্যবহৃত হতে পারে, যেমন করিমরা 3 ভাই, রহিমরা 4 ভাই ইত্যাদি। বহুবচন দ্বিতত্ব ব্যাকরণের রীতি অনুসারে দূষণীয়, যেমন সব ছাত্ররা ক্লাসে উপস্থিত হয়েছে। এটি কি ঠিক? না, এটি ভুল বাক্য। এখানে তুমি বহুবচন সবও হচ্ছে আবার ছাত্ররাও হচ্ছে, যে কোনো একটা বিষয় থাকতে হবে সুনির্দিষ্টভাবে। তাহলে কি হচ্ছে? সঠিক হবে সব ছাত্র ক্লাসে উপস্থিত হয়েছে। আমরা বচন কয় প্রকার সেটা বলছি। বচন হচ্ছে 2 প্রকার, একবচন এবং বহুবচন। তাহলে আমরা এখানে যে প্রশ্নটা লেখা হয়েছে সেটার উত্তরটা আমরা একটু লিখবে। যেভাবে লিখবে আমি ঠিক সেভাবে তোমাদেরকে লিখে দিচ্ছি। দেখো, এটা তোমরা এইভাবে সংজ্ঞাটা লিখতে হবে। সংজ্ঞাটা হচ্ছে বচন বাংলা ব্যাকরণের একটি পরিভাষা। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বচনের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, যাহার দ্বারা পদার্থের সংখ্যা বিষয়ে আমাদের বোধ জন্মে তাহাকে বচন বা নাম্বার বলে। এই সংজ্ঞাটা যেটা ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ব্যাকরণ বইয়ে লিখেছেন, ঠিক সেটাই কিন্তু তোমাদের সংজ্ঞায় দিতে হবে। এখন আমাদের কত প্রকার বচন? একবচন এবং বহুবচন। তোমরা একবচন এবং বহুবচন লেখার পরে পাশেই কিন্তু উদাহরণটা লিখে দিবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে লিখবে।
দেখো, বচন দুই প্রকার। এক বচন তুমি উদাহরণ দিচ্ছ, ছেলেটি মেধাবী, বহু বচন ছেলেরা বল খেলছে। ঠিক আছে, এটা তোমরা লিখে নাও। লিখে নিয়েছো আশা করি। এখন আমি বোর্ডটা মুছে দিচ্ছি। তারপরে যেটা আছে আমাদের একবচন গঠনে দুটো নিয়ম। বইয়ে আমাদের তিনটা নিয়ম আছে। একবচন গঠনের যে তিনটা নিয়ম, সেখান থেকে তোমার কাছে যেটা সহজ মনে হবে সেই সহজ দুটা নিয়ম তুমি পড়ে ফেলবে। আমাদের বইয়ে যেটা আমার কাছে সহজ মনে হচ্ছে আমি সেটা বোর্ডে লিখছি। 2 নম্বরে শব্দের মূল রূপের সাথে কিছু যোগ হয় না। শব্দের মূল রূপের সাথে কিছু যোগ হয় না। বাস সিলেট ছেড়েছে। শব্দের আগে এক, একটা, একটি, একখানা, ইত্যাদি সংখ্যাবাচক শব্দ বসে। উদাহরণ, এক দেশে ছিল এক রাজা। তোমরা এটা লিখে নাও। একবচন গঠনের দুটো নিয়ম, যে দুটো নিয়ম, তিনটি নিয়ম আছে, সেই তিনটি থেকে যে কোনো দুটি নিয়ম তুমি লিখতে পারো। আমি যে কোনো দুটো নিয়ম লিখে দিয়েছি, যাদের বই কাছে নেই তারা এটা লিখে নিতে পারো। শব্দের মূল রূপের সাথে কিছু যোগ হয় না। বাস সিলেট ছেড়েছে। শব্দের আগে
এক, একটা, একটি, একখানা ইত্যাদি সংখ্যাবাচক শব্দ বসে। যেমন এক দেশে ছিল এক রাজা। তোমরা এটা লিখে নাও। বহুবচনের ক্ষেত্রেও তোমাদের সিলেবাসে যেটা আছে, বহুবচনের কিন্তু 5টা নিয়ম আছে। 5টা নিয়ম তোমরা পড়ে নিবে, কিন্তু 5টা থেকে আমি তোমাদের এখন যেটা সহজ, সেই সহজ নিয়মটা আমি লিখে দিচ্ছি। উদাহরণ সহ লিখবে। বহুবচনের নিয়মের মধ্যে তোমরা, আচ্ছা প্রথমে আমি যে নিয়মটা লিখে দিচ্ছি, শব্দের শেষে লিখে নাও তোমরা বহুবচন গঠনের 5টি নিয়ম। 5টির মধ্যে আমি যেটা আমার কাছে সহজ মনে হয়েছে শুধু দুটো লিখেছি, আর বাকি 3টা তোমরা তোমাদের পছন্দ মতো মুখস্থ করে নিবে বা খাতায় লিখে নিবে। শব্দের শেষে রা, এরা, গুলো, গুলি, দের বিভক্তি যোগ করে। উদাহরণ রা দিয়ে আমি শুধু লিখেছি, এখানে প্রত্যেকটারই উদাহরণ তোমাদের কিন্তু বইয়ে দেয়া আছে। ছেলেরা খেলছে, একই শব্দের দুবার বসি। উদাহরণ দিয়েছি বাগানটা ফুলে ফুলে ভরে গেছে, একই শব্দে দুবার ব্যবহার করা হয়েছে বহুবচনে। তোমাদের বইতে 5টা নিয়ম লেখা আছে, সেই 5টা নিয়ম থেকে তোমাদের বইয়ের টোটাল নিয়ম লেখা আছে 6টা। 6টা থেকে যে কোনো 5টা যেটা সহজ মনে হবে সেটাই কিন্তু তোমরা পড়ে ফেলবে। এখন লিখে ফেলো, লিখে ফেলো তোমরা এটা।
তোমাদের এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। ভাব সম্প্রসারণ। প্রাণ থাকলে প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না। পশু পাখি কি মন আছে? তারা কি পড়াশোনা করতে পারে? মানুষের একটা সুন্দর মন আছে। মস্তিষ্ক আর মনের সমন্বয়ে আমরা প্রতিটি মানুষই কিন্তু নিজের মেধা, বুদ্ধি, মনন সবকিছুই কিন্তু বিকশিত করছি, সুন্দরভাবে চিন্তা করতে পারছি। একটা পশু কিন্তু সেটা পারে না। একটা পশু বা পাখিকে আমরা কি চেয়ার টেবিলে বসাতে পারছি বা শাসন করতে পারছি? হচ্ছে না। তো প্রাণ থাকলেই যে তোমার প্রাণ থাকলে প্রাণী হচ্ছে, মানুষও হচ্ছে, কিন্তু একটা মানুষের যেমন সুন্দর মন থাকে, সেই মনটা কিন্তু সেই পশু পাখির ভেতরে নেই। পশু পাখিকে তুমি লালন পালন করছো, খাওয়া দাওয়া দিচ্ছ, কিন্তু সেই জায়গাতে তুমি একটা জিনিস চিন্তা করো, মানুষ আর এই পশু পাখির ভিতরে পার্থক্যটা কি? মানুষ চিন্তা করে তার মেধা, মনন দিয়ে, তার ভেতরে একটা কি বলবো, যেটা ক্রিয়েটিভ ব্যাপারগুলো আছে সেটা কিন্তু শুধু মানুষের ভেতরেই আছে, পশু পাখির ভেতরে নেই। তো আমাদের কিন্তু এই মেধা, বুদ্ধি, বিবেচনা দিয়েই কিন্তু আমরা সুন্দর মন যে মানুষটার আছে, সেই সুন্দর মন দিয়েই কিন্তু আমরা এই যে আজকে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটাকে বুঝতে পারছি, সেই পরিস্থিতির জায়গা থেকে দাঁড়িয়ে চিন্তা করতে পারছি আমরা কিভাবে আগামী দিনে চলবো, বুঝবো। সেটা কি কোনো পশু পাখি বুঝতে পারছে? পারছে না। তো আমাদের যে বুদ্ধি, মেধা, মনন সবকিছুকেই কিন্তু আমরা এই ক্ষেত্রে কাজে লাগাতে পারছি। এটা শুধু যাদের বুদ্ধি আছে এবং যারা মানুষ, সেটাই কিন্তু তারাই শুধু পারে, অন্য কেউ পশু পাখি কিন্তু সেটা পারে না। এই বাড়ির কাজটা তোমরা অ্যাসাইনমেন্টে জমা দিয়ে দিবে সবাই। আশা করব এই পর্যন্ত তোমাদের যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসের পড়াগুলো ফেলে না রেখে তোমরা শেষ করে ফেলবে। শেষ করে ফেললে কিন্তু পরীক্ষাটা তোমাদের অনেক ভালো হবে। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফিজ।